চলে যেতেই শুরু হয়ে যায় জাহানারার ব্রেন ওয়াশ। তিনি এগিয়ে গিয়ে আজমেরি শেখের উদ্দেশ্যে বলেন, সেই কবে থেকে বলছি তোমায় আজমেরি, অনু বড় হয়েছে। আমার রোজাও মাসাল্লাহ নাম দাম কমিয়েছে অনেক। পুরো ঢাকা দক্ষিণের ছাত্রলীগের সভাপতি হয়েছে এবার। রেজার কথায় বড় বড় মাথাওয়ালা লোকেরাও এখন উঠে বসে। তাছাড়া আমার ছেলের ক্ষমতা তো তোমরা নিজের চোখেই দেখলে। তোমাদের সকল বন্দোবস্ত সেরে হুট করে কেমন আমেরিকা থেকে নিয়ে এলো। ক্ষমতা না থাকলে কি এসব হয়? তাই এখনো সময় আছে, ওর মতো উচ্ছনে গিয়ে ভুলভাল কাহিনী ঘটানোর আগেই অনু আর রেজের গাছছাড়া বেঁধে দাও। তাহলে ঘরের মেয়ে ঘরেই থাকলো, মাঝখান থেকে তোমার একটা ছেলেও জুটলো। একসাথে অনেকগুলো কথা শেষ করে রুম ছেড়ে বেরিয়ে যেতে যেতে জাহানারা পুনরায় বললেন, আমি যা বলি তোমার ভালোর জন্যই বলি বোন। অন্যের কথায় প্রভাবিত হওয়ার মতো মানুষ আজমেরি শেখ নয়। কিন্তু ওরও এবার ইউএসএতে গিয়ে যা যা ঘটালো তাতে অনুর প্রতি সন্দেহ আর শঙ্কা দুটোই তার মনেও দানা বেঁধেছে কিছুটা। এক মেয়ের জন্য মানসম্মান খোয়া যাচ্ছে। এই সময়ে অন্য মেয়েকে সম্মানের সাথে উপযুক্ত গুণাগুণ সম্পন্ন পাত্রস্থ করাটা অনেকটা চ্যালেঞ্জের মতোই। তাই আপাতত আজমেরি শেখের মাথায় জাহানারার কথাগুলোই ঘুরপাক খাচ্ছে। ঠিকই তো, এভাবে শর্ট নোটে সে কত সহজে দায়িত্ব নিয়ে সব কিছু গুছিয়ে ফেলেছে রেজা। তাছাড়া আরেকটা কথাও তো ঠিক, এখন আর সেই এলাকার নেতাদের লেজ ধরে ঘুরে বেড়ানোর পাতি নেতা নেই রেজা। নিজেকে যোগ্যতায় বেশ ভালোই নামদাম করেছে সে। দেখতে শুনতেও খারাপ না, এক কথায় পাত্র হিসেবে ভালো। শুধু ভালো নয়, বরং বেশ ভালো। মামির কাছ থেকে চাবিটা ছিনিয়ে নিয়ে অনু যখন দ্রুত পা ফেলে অরুর রুমের দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই হুট করে সামনে চলে আসে রেজা আর ওর ছোট বোন রূপা। না, রেজা অনুর পথ আটকে দাঁড়ায়নি, বরং দুজন দুদিক থেকে আসছিল বলেই পথে মধ্যে দেখা। আমেরিকা থেকে আসার পর এটাই বোধহয় প্রথম সাক্ষাৎ ওদের, যার ফলস্বরূপ অনুকে দেখা মাত্রই পা দুটো থমকে যায় রেজার। রেজার পেছনে ওর ছোট বোন রূপাও ছিল। মাত্রই সন্ধ্যের টিউশন থেকে ফিরছে সে। এখন রুমেই যেত, কিন্তু পথে মধ্যে ভাইকে এইভাবে আচমকা দাঁড়িয়ে পড়তে দেখে তার দৃষ্টি অনুসরণ করে সামনের আগন্তুককে দেখার জন্য একটুখানি উকি দেয় রূপা। উকি দিতেই চোখের সামনে অনুকে দেখতে পেয়ে দৌড়ে এসে রূপা বলল, এমনিতেই মেজাজ চড়া হয়ে আছে, মাথাটা যন্ত্রণায় থিরিম থিরিম আওয়াজ করছে, তার উপর রূপার এমন অহেতুক ভাবে সম্বোধনে বেশ বিরক্ত হলো অনু। তৎক্ষণাৎ রূপাকে চোখ রাঙিয়ে বলল, কে তোর ভাবি? আপু বল। অনুর ধমকে রূপা মুখ কালো করে চলে যেতেই রেজা খানিকটা এগিয়ে এসে শুধালো। কেমন আছো অনু? অনু বিরক্তিতে চিরবিরিয়ে উঠে বলল, ভালো নেই। কেন? অনু এবার ঘুরে দাঁড়িয়ে আগাগোড়া পরখ করল রেজাকে। আগের চেয়ে বেশভূষায় বেশ পরিবর্তন হয়েছে তার। চেহারা এখন আগের মতো মদন মদন ভাবটা আর নেই। সাদা পায়জামা পাঞ্জাবি আর মুখভর্তি খড়খড় দাড়িতে ভালোই দেখতে লাগছে ওকে। কোথায় যেন একটা গুন্ডা মাস্তান ভাইব আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, অনুর চোখে রেজাকে সে আগের মতোই মদন মদনই লাগছে। রেজা এখনো প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে দেখে অনু নিজের ভ্রম ছেড়ে বেরিয়ে এসে বলল, আপনার মা ভালো থাকতে দিলে তো? অনুর কথার পাছে রেজা স্নেহের স্বর বুলিয়ে বলল, এভাবে কেন বলছো অনু? এখন একটু সহ্য করো। বিয়ের পর মাকে সামলানোর দায়িত্ব আমার। অনু অবাকের চরম শিখরে পৌঁছে বলে, কিসের বিয়ে? কার বিয়ে? কি বলছেন যাতা? রেজা ঠোঁট কামড়ে হেসে বলল, এবার আমাদের বিয়েটা সত্যিই হচ্ছে প্রিয়া আমার। একটু আগে শুনে এলাম মার ফুপে বিয়ে নিয়ে আলাপ করছে। আর একটু সবর করো, তোমাকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বউ করে নিয়ে যাব আমি। রেজার পকর পকর অনু এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে অরুর ঘরের দিকে এগিয়ে যেতেই বজ্র কণ্ঠে বলল, রেডিকিউলাস। রেজা লাজুক হেসে হালকা মাথা চুলকে বলে ওঠে, হ্যাঁ, ওইটাই।
রেজার দিক থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকানোর সঙ্গে সঙ্গে মুখভঙ্গিমা পাল্টে গেল অনুর। রাগী রাগী চেহারাটা মুহূর্তেই ধারণ করলো অসহায় রূপ। মুখশ্রী জুড়ে জমা হলো একরস ঘন কালো আতঙ্কের মেঘ। দেখে মনে হচ্ছে টলটলে চোখ দুটো থেকে এখনই নেমে আসবে অসহায় অপারগ বাড়িধারা। তপ্ত রাশভারী ব্যথাতুর দীর্ঘশ্বাস ছেড়ে করিডোর দিয়ে যেতে যেতে বিড়বিড়ালো অনু, শুনেছি বাড়ির বড় মেয়েরা সবসময় স্যাক্রিফাইস করে। আমি যদি নিজের ভালোবাসার বেলায় একটুখানি স্বার্থপর হই তাহলে কি খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাবে? আমিও কি ওর মতো খারাপ আর অবাধ্য মেয়ে হয়ে যাব? কৃতিক কুঞ্জের হলরুমে টাঙানো দেয়ালজোড়া বিশাল ঘড়িটায় ঠং ঠং আওয়াজ করে সকাল 8টার জানান দিচ্ছে। তবে এখনো পর্যন্ত বিছানা ছাড়েনি কেউ। নিচে ডাইনিংয়ের জায়গাটাও পুরোপুরি ফাঁকা। সে সুযোগে সবার আড়ালে ওরুকে একটুখানি মাংস ভাত খাইয়ে দিচ্ছে অনু। খাবারের লোকমা মুখে নিয়েই বসে বসে ফুপাচ্ছে অরু। কিছুতেই মুখ থেকে গলায় নামাচ্ছে না। সে তখন থেকে একইভাবে বসে আছে দেখে অনু এবার ধমক করে বলল, কি ব্যাপার, খাচ্ছিস না কেন? অরু হেঁচকে তুলে বলে, খাবার গলা দিয়ে নামছে না আপা। আমি ওনার কাছে যাব, বিশ্বাস কর। ওনার থেকে এতটা দূরে চলে এসেছি সেটা ভাবলেও আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। গলা কাটা মুরগির মতো ছটফট করে উঠছে হৃদয়টা। আমাদের কি আর কখনো দেখা হবে না আপা? উনি তো আমাদের না দেখে থাকতে পারে না, প্রচুর রেগে যায়। আচ্ছা, অতিরিক্ত টেনশনে ওনার যদি আবারও প্যানিক অ্যাটাক হয়, আবারও যদি নাক দিয়ে রক্ত পড়ে, তাহলে উনি তো তখন পুরোপুরি সেন্সলেস হয়ে যায়। ওনার অনেক কষ্ট হয় আপা। খাবার মুখে নিয়ে 31 বছরের কৃতিকের জন্য মাত্র 19-এ পা দেওয়া অরুর এমন দুশ্চিন্তা দেখে অনু হতবাক হয়ে তাকে ওর ছোট বোনের দিকে। ঠিক কতটা ভালোবাসলে সামান্য ভৌগোলিক দূরত্বে মানুষ এতটা ছটফট করে আহাজারি করে জানা নেই অনুর। তাই বলার আর কিছু ভেবে না পেয়ে অরুকে সান্ত্বনা দিয়ে অনু বলে, সব ঠিক হয়ে যাবে বোন আমার। কৃত্তিক ভাইয়া ঠিক কোনো না কোনো দিন চলে আসবে। এখন খেয়ে নে। অনু কথাটা বলেছে কি বলেনি, তখনই ওর মুখের কথা ছো মেরে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে ডাইনিংয়ের দিকে এগিয়ে এসে জাহানারা বললেন, খাওয়া খাওয়া, বেশি করে খাওয়া। শরীর ভেঙে চুরে যা হাল হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এ বাড়ির ছোট সাহেব সর্বনাশের আর কিচ্ছুটি আর বাদ রাখেনি। মামির আকার ইঙ্গিতে করা নোংরা তিরস্কারের থমথমে হয়ে ওঠে অনুর মুখ। এসবের কারণেই তো ওরুকে মামির সামনে খুব একটা পড়তে দেয় না ও। অনুর এসব রাগ ঠাকের 2 পয়সা তোয়াক্কা না করে জাহানারা এগিয়ে এসে আঙুল উঁচিয়ে অরুর ছিলে হওয়া যাওয়া জামাটা দেখিয়ে বলল, দেখ দেখ, জামাটা পর্যন্ত কাঁধ থেকে খুলে পড়ছে। কি ধকলটাই না গিয়েছে মেয়ের উপর দিয়ে। আগে তো এমন ছিলিস না, অথচ এ বাড়ির ছেলের সাথে কয়দিন থেকে এই হাল। হ্যাঁ রে অরু, হাঁটুর বয়সী মেয়ে হয়ে বয়সে এমন বড় সৎ ভাইয়ের সাথে থাকতে তোর একটুও ভয় করলো না? মামি এখন ইচ্ছে করে লাগাম ছাড়া কথা বলে ঝামেলা পাকাতে চাচ্ছে। ব্যাপারটা বুঝে আসতেই চেঁচিয়ে উঠল অনু। মামি চুপ করবে তুমি? মামির বলা নোংরা কথার মাথায় এতক্ষণে নিজের শরীরের দিকে চাইল অরু। আসলে ও আগের চেয়ে অনেকটা শুকিয়ে গিয়েছে। তবে এটা আজ বা কাল নয়, প্রায় মাসখানেক আগে থেকেই কৃতিক যখন হুট করেই ওর সাথে দেখা করতে আসা বন্ধ করে দিয়েছিল তখনকার ঘটনা। ঘুরে পেঁচিয়ে হলেও কথাটা সত্যি, কৃতিকের জন্যই শারীরিক এই অধপতন অরুর। তাই ওরও নিজের জামাটা ঠিকঠাক করে খাবার চিবুতে চিবুতে মামির উদ্দেশ্যে বলল, স্বামীর সাথে থাকতে ভয় কিসের মামি? বিয়ের পরে মামার সাথে থাকতে তোমার বুঝি খুব ভয় হতো? শুনেছি তোমার আর মামার বয়সের পার্থক্য প্রায় 15 বছর। সেখানে আমি তো আমার স্বামীর চেয়ে 12 বছরের ছোট মাত্র। এইটুকুনি মেয়ের মুখে এত বড় অপমানজনক কথা শুনে ঝাঁঝিয়ে উঠলেন জাহানারা। আশেপাশের কোনো কিছুর তোয়াক্কা না করে খিট মিটিয়ে বললেন, বিদেশে গিয়ে নষ্ট হয়ে ফিরেছিস, আবার বড় বড় কথা বলা হচ্ছে। মহল্লার মানুষকে বলে দিলে তখন বুঝবি অপমান কাকে বলে। মামি কি সমস্যা তোমার? কেন গায়ে পড়ে শুধু শুধু ঝগড়া করছো? আর কাকে কি বলছো তুমি? যে গদিতে বসে পায়ে পা দোলাচ্ছ সেটা ওর স্বামীর টাকায় কেনা। তাই ভালোই ভালোই বলছি, মুখ সামলাও, পরিণাম খারাপ হতে পারে। জায়ান কৃত্তিককে চেনো না তুমি?
অনুর কথা শেষ হতে জাহানারার তীরের ফলার মতো দৃষ্টি ভস্ম করল অনুকে। তিনি সেভাবেই তাকিয়ে বললেন, কদিন পর ছেলে বউ হবি বলে তোকে কিছু বলছি না অনু, তাই বলে এই না যে মুখে মুখে তর্ক করে তোকে ছেড়ে দিব আমি। অনু আশ্চর্য হয়ে শুধালো, কি বলছো? কার ছেলের বউ? তোমার আর রেজার বিয়ে ঠিক করা হয়েছে। মায়ের মুখ থেকে ভেসে আসা অকস্মাৎ কথাটা ধূমকেতুর হলকার মতো ছুটে এসে কর্ণকুহরে ঝংকার তুলল অনুর। ও তৎক্ষণাৎ পাশ ঘুরে মায়ের দিকে তাকিয়ে আহত সুরে ডাকল, মা! আজমেরি শেখ সিঁড়ির রেলিং ধরে নামতে নামতে বললেন, আশা করি তোমার কোনো আপত্তি নেই। অনু কাতরে উঠে বলল, এত তাড়াহুড়ো কেন মা? মাত্র কদিনই তো হলো আমরা দেশে ফিরলাম। তুমি এখনো সুস্থ হওনি পুরোপুরি। তোমাকে এখনো মাসে মাসে চেক আপের জন্য ইউএসএতে যেতে হবে। আর এখনই কি না? ওই জন্যই তো তাড়াহুড়ো। তোমাদের জন্য করণীয় দায়িত্বটুকু ভালোই ভালোই পালন করতে পারলে তবেই আমার শান্তি। তাছাড়া তোমার বিয়ে না হলে আরুকে বিয়ে দেওয়া যাবে না। এই মুহূর্তে আরুর বিয়ে হওয়াটা জরুরি, কিন্তু বড় বোনের আগে ছোট বোনকে বিয়ে দিতে গেলে মানুষ পেছনের কাহিনী খোঁজাতে শুরু করবে। এটা তো আর আমেরিকা নয়, তাই আপাতত অরুণ নয়, তোমার বিয়েটাই মোক্ষম আমার কাছে। আশা করি এবার আর কোনো আপত্তি নেই। মায়ের কথা শেষ হতেই চেঁচিয়ে উঠল অনু। জড়ানো কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ, অনেক আপত্তি আছে। আমি এই বিয়েটা কিছুতেই করতে পারবো না মা। অনুর প্রতিক্রিয়া শুনে আজমেরি শেখ মুখে কিছুই বললেন না। চুপ করে খানিকক্ষণ তাকিয়ে রইলেন মেয়ের মুখের দিকে। অতঃপর আহত সুরে বলে উঠলেন, ইদানিং আমার শরীরটা ভালো যাচ্ছে না অনু, যখন তখন আবারও পড়ে যেতে পারি। তবে মনে হয় না এবার পড়ে গেলে আর কোনোদিন উঠতে পারবো। সুস্থ থাকতে কথা শোনো মায়ের, নয়তো পরে আফসোস করবে। মায়ের কথায় অনু ও রু দু বোনেরই মুখ থেকে রক্ত সরে গেল। ওরা কি মায়ের সাথে বেশি বেশি করে ফেললো সেটাই ভাবছে আপাতত। অনুর হাত পা কাঁপছে। মনে হয় না আর শেষ রক্ষা হবে। ওরা তো তাও কয়েকটা দিনের জন্য হলেও কৃতিকের হতে পেরেছিল। ওদের ভালোবাসা পূর্ণতা পেয়েছিল। কিন্তু অনুদের অপূর্ণ ভালোবাসার কি হবে? এই কি হবে ভাবতে গিয়েই বুকের ভেতরে এলোপাথারি ঝড় উঠছে অনুর। সেই ঝড়ে একে একে ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে আশা, ভরসা, প্রতিশ্রুতি সব। প্রত্যয়ের সাথে প্রথম দেখা হওয়া থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত মনস্পটে খচিত প্রতিটা সুন্দর মুহূর্তে যেন ফুট করে দাও দাও করে অগ্নিশিখা জ্বালিয়ে দিয়েছে কেউ। অনু আর এভাবে ভেজা চোখে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারল না সবার সামনে। একটু হাত সহ ছুটে গেল নিজের রুমে। অতঃপর দরজা লাগানোর কর্কশ আওয়াজ ভেসে এলো দোতলার কোনোয় একটা রুম ঘর থেকে। সন্ধে হতে ল্যান্টার্ন আর স্ফটিকের আলোয় আলোকিত হয়ে উঠেছে হিরিকো খচিত বাড়ির চারিপাশ। ভেতরে সফট গানের তালে তালে শরীর দোলাচ্ছে তরুণ তরুণীর দল। হাতে থাকা হুইস্কি আর রেড ওয়াইনের প্রভাবে কেউ মাতাল আর কেউ বা অর্ধ মাতাল। তবুও মিউজিকের তালে তালে পা মিলিয়ে কোমর তুলাতে মোটেও অপারগ নয় তারা। বিশাল বাড়ির এক কোণে যে কাউন্টার রয়েছে, সেখানে বারস্টল পেতে ডোরাকে কোলে নিয়ে বসে বসে রেড ওয়াইনে চুমুক দিচ্ছে কৃতিক। পরনে এখনও পুরোপুরি ফর্মাল ড্রেস। দেখে মনে হচ্ছে ভার্সিটি থেকে এখানে এসেছে সে। কৃতিকের মোটেই ডিস্কো বার কিংবা হই হট্টগোল পছন্দ নয়। তাই নিজের মতো করে একটুখানি সময় কাটাতে হলে এখানে চলে আসে ও। ছোট্ট ডোরা নিজের নরম তুলতুলে গাটা পুরোপুরি কৃতিকের হাতে ছেড়ে দিয়ে আধো আধো চোখে খুলে ঝিমাচ্ছে। মনে হয় অ্যালকোহলের গন্ধে ওরও নেশা ধরে এসেছে। কৃতিক ডোরার দিকে এক ঝলক তাকিয়ে দাঁত খিচিয়ে বলল, তোর মালিকের মতো ঢং করা বন্ধ কর, নয়তো মাথায় তুলে একটা ছাড় দেব। ডোরা বেচারি হয়তো জানেই না আসলে ওর দোষটা কোথায়, তাই সহসা চুপচাপ বসে রইল ও। ডোরাকে ধমক দিয়ে কৃতিক যখন আবারও ওয়াইনে মন দেয়, তখনই বাড়ির মধ্যে একে একে আগমন ঘটে অর্ণব, এলিসা আর সায়রের। ওর আজকাল কৃতিককে নিয়ে বেশ দুশ্চিন্তায় থাকে। ওই জন্যই নিজেদের অবসর হলেই হুটহাট লোকেশন ট্র্যাক করে চলে আসে কৃতিকের কাছে, ওকে একটু সময় দেওয়ার জন্য, ঠিক আগের মতো। ওদেরকে দেখে কৃতিক ভালো মন্দ কিছুই বলল না, বরং ভাবলেশীন হয়ে বসে রইল আগের ন্যায়। অর্ণব এগিয়ে এসে বারস্টুল টেনে বসতে বসতে অবাক হয়ে শুধালো,
দেখে তো মনে হচ্ছে ভার্সিটি থেকে ফিরছিস। তাহলে বিড়ালের বাচ্চা কোলে নিয়ে বারে কি করিস তুই? কৃতিক ঠোঁট উল্টে নাসূচক মাথা নাড়িয়ে বলল। জানি না। সায়র একটু ভালো করে নজর বুলিয়ে বলল। আরে এটা তো অরুর বিড়াল। কৃতিক ভ্রু কুঁচকে বলল। তোকে জিজ্ঞেস করেছি? কতবার বলেছি ওর নাম মুখে নিবি না তুই? অ্যালিসা ওদের থামিয়ে দিয়ে বলল। থাম না তোরা। জেকে, তুই তো বিড়াল দেখলেই অ্যালার্জি অ্যালার্জি বলে নাক সিটকাস। এখন তাহলে বিড়াল নিয়ে বাড়ি কি করছিস তুই? আর কতক্ষণ ধরেই বা এখানে বসে আছিস? আদেও ভার্সিটিতে গিয়েছিলি? কৃতিক কোনো রূপ জবাব না দিয়ে নিলিপ্ত মুখে পকেট থেকে একটা কাগজ বের করে টেবিলের উপর রেখে পুনরায় চুমুক দিল ওয়াইনের গ্লাসে। কাগজে কি আছে দেখার জন্য অর্ণব তাড়াহুড়ো করে কাগজটা লুফে নিতে সেটা চোখ বুলিয়ে আশ্চর্য কণ্ঠে বলে ওঠে। তুই রিজাইন দিয়েছিস মানে? এটা তোর শখের জব ছিল? কৃতিক সামান্য হাসিতে ঠোঁট প্রসারিত করে বলে। আই নো। অ্যালিসা রেগে মেগে বলল। তাহলে হুট করে রিজাইন দিয়েছিস কেন? অরুর জন্য? সব কিছুর একটা লিমিট থাকতে হয় জেকে। এভাবে লিমিট ক্রস করে কেউ লাইফ লিড করতে পারে না। তুই আজকাল যা শুরু করেছিস তাতে খুব শীঘ্রই মরে যাবি তুই। সায়র নাক চোখ সিকোয় তুলে বলল। গাইস, ওর সাথে থাকতে থাকতে বিড়ালটাও অশুভ আর উগ্র হয়ে যাচ্ছে। আমাদের উচিত বিড়ালটাকে হেফাজতে নিয়ে নেওয়া, নয়তো কোনোদিন দেখবো বিড়ালটারও অতিরিক্ত ডিপ্রেশন নোজ ব্লিডিং হচ্ছে। ওদের এক এক জনায় যুক্তি যেন কৃতিক বিরক্ত হয়ে কর্কশ আওয়াজে বলে উঠল। চুপ করবি তোরা। আমি ডিপ্রেসড হয়ে ঘরে বসে থাকার জন্য মোটেও জব ছাড়িনি, বিড়িতে যাওয়ার জন্য ছেড়েছি। এবার অর্ণব অ্যালিসার সায়র একযোগে বলল। কি তুই অবশেষে বিড়িতে ফেরছিস? কৃতিক ওয়াইনের গ্লাসে শেষ চুমুকটা দিতে দিতে বলল। একেবারের জন্য যাচ্ছি না, বেশ কিছু হিসেব নিকেশ বাকি পড়ে আছে, সেগুলো সুদে আসলে মিলাতে যাচ্ছি। তাছাড়া আরও একজনকে খুব কাছ থেকে শাস্তি দেওয়াটাও বাকি পড়ে আছে। আমি আবার বাকির খাতা খুব বেশি দিন ফেলে রাখি না। তির্যক ছুরির ফলার মতো কথাগুলো উগরে দিয়ে ডোরাকে নিয়ে উঠে যায় কৃতিক। যাওয়ার আগে ঘাড় ঘুরিয়ে একবার পেছনে তাকিয়ে ওদের উদ্দেশ্যে বলে। বাই দ্য ওয়ে, শি ইজ নট বিড়ালের বাচ্চা, হার নেম ইজ ডোরা। কৃতিক চলে গেলে সায়র অর্ণব আর অ্যালিসার কাঁধ হাত দিয়ে অস্ফুটেই বলে ওঠে। দোস্ত, এবারের ভ্যাকেশনটা বাংলাদেশে কাটালে কেমন হয়? অর্ণব দাঁত কটমটিয়ে সায়রের এক হাত ছাড়া মেরে অ্যালিসার কাঁধ থেকে সরিয়ে দিয়ে বলল। কেমন হয় সেটা পরে বলছি, তার আগে তুই আমার বউয়ের কান থেকে হাত সরা গর্ধব। সায়র দীর্ঘশ্বাস ছেড়ে গালে হাত দিয়ে মিনমিনিয়ে বলল। আজ একটা বউ নেই বলে বন্ধুরাও মির্জাফরের মতো আচরণ করে। দেখতে পাচ্ছি না, ছুতে পারছি না, ভুলতে পারছি না, তবুও তুমি আছো। এ তোমার কেমন থাকা যায় কীর্তিক? ল্যাপটপের কিবোর্ডে এতটুকু ট্যাপ করেই থামল অরু। অতঃপর জায়ান কৃতিক চৌধুরী খচিত যে ইমেল অ্যাকাউন্টে এখনও সেভ করা রয়েছে সেটার সেন্ড অপশনে ক্লিক করে চোখ বোলালো মেইল অ্যাকাউন্টের পাশে এঁটে থাকা ছোট্ট ডিপিতে। ডিপিতে দেখা যাচ্ছে রোদ চশমা আর ব্ল্যাক লেদার জ্যাকেট পরিহিত কৃতিককে, যে বাইকে হেলান দিয়ে অরুর উপর হেলমেট নিয়ে নির্বিঘ্নে আকাশের দিকে তাকিয়ে আছে। গম্ভীর মুখখানাও কি স্নিগ্ধ লাগছে দেখতে। এই ছবিটা বেশ কিছু বছর আগের হবে হয়তো, অন্তত হেয়ারস্টাইল তো তাই বলছে। দেশে ফেরার পর আজ প্রায় 7 দিন যাবৎ এই একই কাজ করছে ক্রমাগত অরু। ও জানে না এই ইমেল অ্যাকাউন্টটা আদৌ কৃতিক ব্যবহার করে কিনা, কিন্তু ওই যে আশায় বাঁচে চাষা, সেরকমই বুকের মাঝে জমে থাকা তীব্র দহন আর একটা অনাকাঙ্ক্ষিত আশাকে সামনে রেখে প্রতিদিন কৃতিকের অ্যাকাউন্টে মেইল পাঠায় অরু। কি জানে হুট করে কৃতিকের চোখে পড়লেও তো পড়তে পারে। কারণ একটাই, কৃতিক নিজে থেকে যোগাযোগ না করলেও এছাড়া যোগাযোগের আর কোনো উপায় জানা নেই অরুর। মেইল পাঠানো শেষ হলে সে কখন থেকে একদিনে কৃতিকের ছবির দিকে তৃষ্ণার্থ চাতকের ন্যায় তাকিয়ে আছে অরু। মনে মনে ভাবছে, কতদিন আপনাকে দেখি না, আপনি কত দূরে। আপনার ছবির দিকে তাকালে হৃদয় কেঁপে ওঠে আমার। বারবার মনে হয় 1000 মাইল দূরত্বে নিজের অতি মূল্যবান কি যেন ফেলে এসছি আমি। যখন মস্তিষ্কটা
গভীরভাবে ভাবতে থাকি কি সেই জিনিস, তখনই মনে পড়ে যায় আমার আত্মাটাকেই তো আপনার মাঝে ফেলে রেখে এসেছি আমি। এখন আপনিহীন আমার আমিটার অস্তিত্ব যে পৃথিবীর বুকে থেকেও নেই। 6 মাস আগে যখন আমেরিকাতে